নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। একটি চ্যালকোজেন মৌল হলো একটি চ্যালকোজেন মৌল হলো কোনটি? নিচের অপশনগুলো দেখো। কপার, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, আর্গন। এদের মধ্যে কোনটি একটি চ্যালকোজেন মৌল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, অক্সিজেন। অক্সিজেন হচ্ছে একটি চ্যালকোজেন মৌল। পর্যায় সারণীর সপ্তদশ শ্রেণীর মৌলগুলোকে চ্যালকোজেন বলা হয়। মোট 6টি মৌল এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এগুলো হলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়ামের ও লিভারমোনিয়াম। তারপর দেখো কয়েকটি হ্যালোজেন মৌল কী কী? ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। তারপর দেখো কয়েকটি মুদ্রা ধাতু হলো কী কী? কপার, সিলভার, গোল্ড ইত্যাদি। কয়েকটি নোবেল গ্যাস কী কী? হিলিয়াম, ক্রিপ্টন, নিয়ন, আর্গন, জেনন, রেডন ইত্যাদি। কয়েকটি নিক্টোজেন মৌল কী কী দেখো? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি। কয়েকটি ক্ষার ধাতু হলো কী কী? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফ্রান্সিয়াম ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো বৃক্কের গঠনগত এবং কার্যকরী একক, অথবা বৃক্কের গঠনগত ও কার্যকরী একককে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, নেফ্রন বলা হয়। কি বলা হয়? নেফ্রন। বৃক্ক মানবদেহে সিমের আকৃতির অঙ্গ। রেচন বৃক্কের প্রধান কাজ। বৃক্ক শরীরের ফিল্টার হিসেবে কাজ করে। নেফ্রন বৃক্কের গঠনগত ও কার্যকরী একক। নেফ্রনের কাপ আকৃতির অংশটিকে বোমেন্স বা বাউমেন ক্যাপসুল বলা হয়। নেফ্রন একটি রেনাল কর্পাসল এবং একটি রেনাল টিউবিউল দ্বারা গঠিত। প্রতিটি মানুষের বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। বৃক্কের অধ্যয়নকে কি বলা হয়? নেফ্রোলজি বলা হয়। এইবার আমরা দেখে নেব বিভিন্ন রাশির এসআই ও সিজিএস একক। প্রথমে কি রয়েছে দেখো। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? মিটার। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কি? ক্যালভিন। সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কি? সেলসিয়াস। এসআই পদ্ধতিতে রোধের একক কি? ওহম। এসআই পদ্ধতিতে লিনোতাপের একক কি? জুল পার কিলোগ্রাম। সিজিএস পদ্ধতিতে লিনোতাপের একক কি? ক্যালোরি পার গ্রাম। সিজিএস পদ্ধতিতে বেগের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে ভরের একক কি? কিলোগ্রাম। এসআই পদ্ধতিতে ঘাতের একক কি? নিউটন পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন, গুজরাটের গির জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? গুজরাটের গির জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সিংহ অভয়ারণ্যের জন্য বিখ্যাত। এটি 258 বর্গ কিলোমিটারের মোট এলাকা জুড়ে বিশেষভাবে এই সিংহগুলির জন্য সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত। এবার আমরা দেখে নেব ভারতের বিভিন্ন রাজ্যে কি কি জাতীয় উদ্যান রয়েছে। প্রথমে দেখব কি রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কি কি? শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, পাপিকোন্ডা জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান। উত্তরাখণ্ডের কি কি জাতীয় উদ্যান রয়েছে দেখো। জিম করবেট জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান, ফ্লাওয়ার ভ্যালি জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ জাতীয় উদ্যান বা গোবিন্দ পশুবিহার এবং রাজাজি জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কি কি? কানহা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, বনবিহার জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান এবং ফসিল জাতীয় উদ্যান। আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কি কি? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান ও ওরাং জাতীয় উদ্যান। কর্ণাটকের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কি কি? বন্দিপুর জাতীয় উদ্যান, বানারঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, নাগরহোল জাতীয় উদ্যান। মহারাষ্ট্রের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কি কি দেখো। গুগামাল জাতীয় উদ্যান, নভেগাঁও জাতীয় উদ্যান,
তাডোবা জাতীয় উদ্যান, চান্দোলি জাতীয় উদ্যান এবং সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। গুজরাটের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কী কী? গির জাতীয় উদ্যান, ব্ল্যাকবাক জাতীয় উদ্যান, ভানসদা জাতীয় উদ্যান এবং সামুদ্রিক জাতীয় উদ্যান। তামিলনাড়ুর উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কী কী দেখো? গুইন্ডি জাতীয় উদ্যান, মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান, মুদুমালাই জাতীয় উদ্যান, মুকুর্থি জাতীয় উদ্যান। কেরালার জাতীয় উদ্যানগুলো কী কী দেখো? ইরাভিকুলাম জাতীয় উদ্যান, আনামুদি শোলা জাতীয় উদ্যান, পাম্পাদুম শোলা জাতীয় উদ্যান এবং পেরিয়ার জাতীয় উদ্যান। উড়িষ্যার জাতীয় উদ্যানগুলো কী কী? শিমলিপাল জাতীয় উদ্যান ও ভিতরকণিকা জাতীয় উদ্যান। জম্মু ও কাশ্মীরের জাতীয় উদ্যানগুলো কী কী দেখো? কিস্তোয়ার জাতীয় উদ্যান, দাচিগাম জাতীয় উদ্যান, সেলিম আলী জাতীয় উদ্যান। ছত্তিশগড়ের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কী কী? ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঙ্গেরঘাটি জাতীয় উদ্যান ও গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান। রাজস্থানের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কী কী? রণথম্বর জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, মরুভূমি জাতীয় উদ্যান, সরিস্কা জাতীয় উদ্যান ও মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান। হিমাচল প্রদেশের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো কী কী? ইন্দরকিল্লা জাতীয় উদ্যান, ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান, সিম্ভলপাড়া জাতীয় উদ্যান, পিন ভ্যালি জাতীয় উদ্যান ও গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা কে? কে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কোলবার্ট। কোলবার্ট হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা। কোলবার্ট রাজা চতুর্দশ লুইয়ের অধীনে একজন মন্ত্রী। 1664 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1668 খ্রিস্টাব্দে ভারতে আসে। পরবর্তী প্রশ্ন, কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। প্রচুর লোক মাহি নদীটির উপাসনা করে এবং এর উপকূলে প্রচুর মন্দির এবং উপাসনা স্থান রয়েছে। নদীর বিশালতার কারণে এটি মহীসাগর বা মাহিসাগর নামে জনপ্রিয়। গুজরাতের নবগঠিত মাহিসাগর জেলার নাম এই পুণ্যতোয়া নদী থেকে এসেছে। এই নদী দুবার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে যায়। এই 8টি রাজ্য কী কী? গুজরাটের জাজদান, রাজস্থানের কালিঞ্ঝর, মধ্যপ্রদেশের শাজাপুর, ছত্তিশগড়ের সোনাহাট, ঝাড়খণ্ডের লোহরডগা, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, ত্রিপুরার উদয়পুর এবং মিজোরামের চম্পাই। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম শ্বেত রক্তকণিকাকে কি বলা হয়? অথবা বৃহত্তম শ্বেত রক্তকণিকার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মনোসাইট। মনোসাইট হচ্ছে বৃহত্তম শ্বেত রক্তকণিকা। রক্তের দুটি অংশ হয়, যার একটি হলো রক্তকোষ এবং অন্যটি হলো প্লাজমা। 3 ধরনের রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট বা অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা 5 প্রকার। নিউট্রোফিল, যেটি রক্তের সর্বাধিক সংখ্যায় পাওয়া যায়। বেসোফিল, এটি হিস্টামিন, হেপারিন এবং সেরোটোনিন নিঃসৃত করে। ইউসোনোফিলস, মনোসাইট এবং লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে ক্ষুদ্রতম রক্তকণিকা আর মনোসাইট হচ্ছে বৃহত্তম শ্বেত রক্তকণিকা। পরবর্তী প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? কে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ আলী জিন্নাহ
দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। 1940 সালের মার্চ মাসে পাঞ্জাবের রাজধানী লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনের প্রথম দিন মুহাম্মদ আলী জিন্নাহ বিখ্যাত দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন। উক্ত ঘোষণায় তিনি বলেন, ভারতের সমস্যা দুই সম্প্রদায়ের মধ্যে নয়, দুই জাতির মধ্যে। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ু সাধারণত কোন প্রকৃতির হয়? ভারতে কোন ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন সংবাদপত্র প্রথম বয়কটের কথা ঘোষণা করেন? কোন সংবাদপত্র প্রথম বয়কটের কথা ঘোষণা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সঞ্জীবনী সংবাদপত্র। 1905 সালের 6 জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসেবে বয়কটের ঘোষণা করে। এই সংবাদপত্রটি শুরু করেছিলেন কে কে মিত্র। প্রাথমিক প্রতিবাদ ছিল বয়কট হিসেবে এবং পরে এটি স্বদেশে পরিণত হয়। কংগ্রেসের পক্ষে এই তরঙ্গকে জনপ্রিয় প্রতিবাদের রূপান্তরিত করা আসলে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এবার আমরা দেখে নেব বিভিন্ন পত্রিকা কবে চালু হয়েছিল এবং তাদের সম্পাদকের নাম। প্রথমে কি রয়েছে দেখো, দিগদর্শন পত্রিকা কবে চালু হয়েছিল? 1818-তে। এর সম্পাদককে জন ক্লার্ক মার্শম্যান। সমাচার দর্পণ 1818 সালে, এটাও জন ক্লার্ক মার্শম্যান। বাঙ্গাল গ্যাজেট বা বেঙ্গল গ্যাজেট কত সালে চালু হয়েছিল? 1818 সালে। এর সম্পাদকের নাম কি? গঙ্গাকিশোর ভট্টাচার্য। খবর কৌমুদির 1821 সালে, রাজা রামমোহন রায়। সমাচার চন্দ্রিকা কবে চালু হয়েছিল? 1822 সালে। সম্পাদক কে ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পার্থেনন পত্রিকা কবে চালু হয়েছিল? 1830 সালে। সম্পাদক কে ছিলেন? ডিরোজিও। সংবাদ প্রভাকর কত সালে চালু হয়েছিল? 1831 সালে। সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র। গুপ্ত তত্ত্ববোধিনী কত সালে চালু হয়েছিল? 1843 সালে। সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। হিন্দু প্যাট্রিয়ট কত সালে? 1853 সালে। সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালের শুরুতে কলকাতায় ইন্ডিয়ান মিরর সংবাদপত্রটি চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের পতিত জমির পরিমাণ সর্বাধিক? ভারতের কোন রাজ্যের পতিত জমির পরিমাণ সবচেয়ে বেশি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভারতের রাজস্থান রাজ্যের পতিত জমির পরিমাণ সর্বাধিক। রাজস্থানে ভারতের সর্বাধিক পতিত জমি অঞ্চল রয়েছে। এরপর মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সর্বাধিক পতিত জমির ক্ষেত্র রয়েছে। পতিত জমি প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণে গঠিত হয়, যেমন বরফ ঢাকা অঞ্চল, উপকূলীয় লবণাক্ত অঞ্চল, বনের ফাঁকা অংশ, অনুর্বর পার্বত্য শৈলশিরা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, একটি লোহার পেরেকে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং কি হয়, এবং সঙ্গে সঙ্গে সেই লোহাটির ওজনও কি হয়? বৃদ্ধি পায়। তাহলে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি। লোহার পেরেকে মরিচা ধরলে পেরেকের ওজন বেড়ে যায়, কারণ লোহার পেরেকের উপরিভাগে আয়রন অক্সাইডের স্তর তৈরি হয়। আয়রন অক্সাইড স্তরটি পেরেকের সাথে অক্সিজেন এবং হাইড্রোজেন যোগ করছে। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন? মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে ভারতে ফিরে আসেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1915 খ্রিস্টাব্দে। 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। ভারতে আসার পরে মহাত্মা গান্ধী সফলভাবে বিভিন্ন জায়গায় সত্যাগ্রহ আন্দোলনের আয়োজন করেছিলেন। গোপালকৃষ্ণ গোখলের অনুরোধে গান্ধী 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। ভারতের নিচের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভারতের নাগাল্যান্ড রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিছু জায়গায় প্রযোজ্য নয়।
ভারতীয় সংবিধানের 243 ধারা অনুসারে নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরাম ছাড়া সমস্ত রাজ্যে এবং দিল্লি ব্যতীত সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বিদ্যমান। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? ভারতের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কলকাতাতে সর্বপ্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়। ভারতের প্রথম কম্পিউটার ব্যবহার হয় কলকাতায়। তখন অবশ্য ক্যালকাটা ছিল। সালটা ছিল 1955। কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্থাপন করা হয়েছিল ভারতের প্রথম কম্পিউটার। পরবর্তী প্রশ্ন, অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না কেন? কারণ তাদের অতিরিক্ত কি থাকে? বায়ুথলি থাকে। পরবর্তী প্রশ্ন, বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ক রূপে কি ব্যবহৃত হয়? বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ক রূপে কি ব্যবহৃত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ফ্রেয়ন বা অ্যামোনিয়া ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, হুইটলি কমিশন যার সঙ্গে সম্পর্কযুক্ত, অথবা হুইটলি কমিশন কার সঙ্গে সম্পর্কযুক্ত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, শ্রমিকের সাথে সম্পর্কযুক্ত। 1929 সালে হুইটলি কমিশন ভারতে কারখানা, বাগান এবং অন্যান্য স্থানে শ্রমের অবস্থার তদন্তের সাথে সম্পর্কিত ছিল। এটি সারা দেশে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের কাজের অবস্থার তদন্ত এবং সুপারিশ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারত অলিম্পিক হকিতে মোট কতবার সোনা জিতেছে? ভারত অলিম্পিক হকিতে মোট কতবার বা মোট কটি সোনা জিতেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মোট 8 বার সোনা জিতেছে। ভারতের হকি দল অলিম্পিকের সবচেয়ে সফল দল। 8টি স্বর্ণপদক জিতেছে। ভারত 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964 এবং 1980 সালে গেমসে চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছিল। 29শে জুলাই 1980 সালে মস্কোতে ভারতীয় হকি দল শেষ টু এন্ড ফাইনালে স্পেনকে 4/3 গোলে পরাজিত করে তার 8ম এবং শেষ অলিম্পিক স্বর্ণপদক নিশ্চিত করে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস মাজুলিকে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হিসেবে অভিহিত করেছে। সুন্দর নদীর দ্বীপটি আসামের ব্রহ্মপুত্র নদের ওপরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, লাইম ওয়াটারে কি আছে? লাইম ওয়াটারে কি থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড থাকে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যাকে স্লেক্ট লাইম বা লাইম ওয়াটারও বলা হয়, যখন ক্যালসিয়াম অক্সাইড বা কুইক লাইমে পানি যোগ করা হয় তখন তৈরি হয়। এই প্রতিক্রিয়াটি এক্সোথার্মিক, তাই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে তাপও নির্গত হয়। যে জাহাজে রাজকীয় নৌবিদ্রোহের সূচনা হয়েছিল তার নাম কি? যে জাহাজে রাজকীয় নৌবিদ্রোহের সূচনা হয়েছিল তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তলোয়ার। সেই জাহাজটির নাম ছিল তলোয়ার। রাজকীয় ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ বা রয়্যাল ইন্ডিয়ান নেভি রিভোল্ট বা ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ বা বোম্বে নৌবিদ্রোহ হচ্ছে 1946 সালের 18ই ফেব্রুয়ারি মুম্বাই উপকূলে তৎকালীন রাজকীয় ভারতীয় নৌবাহিনীর নাবিকদের দ্বারা সংগঠিত সাধারণ ধর্মঘট এবং পরবর্তী বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন কে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিত থাকায় কি গঠিত হয়? ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিত থাকায় কি গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দুধ কিছুটা হালকা হলুদ বর্ণ কি করে ধারণ করে। ভারতীয় জাতের গরুর দুধে বিটা ক্যারোটিনের উপস্থিতি এটিকে হলুদ রং দেয়।
গরু ঘাস খায় যাতে বিটা ক্যারোটিন থাকে। বিটা ক্যারোটিনের লাল কমলা রঙ্গ হজম হয় এবং শেষ পর্যন্ত গরুর দুধে শেষ হয়। অন্যান্য জাতের গরুতে বিটা ক্যারোটিন ইতিমধ্যে ভিটামিন এতে রূপান্তরিত হয়েছে, তাই দুধ দেখতে সাদা। কোন স্থানে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? কোন স্থানে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সারনাথে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। গৌতম বুদ্ধ পালি ভাষায় প্রথম ধর্মোপদেশ দেন। গৌতম বুদ্ধ সারনাথে প্রথম ধর্মোপদেশ দেন। গৌতম বুদ্ধ 5 জন ভিক্ষুকে তার প্রথম ধর্মোপদেশ দেন। আষাঢ় পূজার পূর্ণিমা তিথিতে প্রথম ধর্মোপদেশ দেওয়া হয়। অশ্বলহা পূজা একটি থেরবাদ বৌদ্ধ উৎসব এবং শ্রীলঙ্কা, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস এবং মায়ানমারে উদযাপিত হয়। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ দিলে দ্রবণের বর্ণ কী হবে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দ্রবণের বর্ণ হলুদ হবে। পরবর্তী প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কি কি দিয়ে, বা ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস প্রভৃতি দ্বারা গঠিত। পরবর্তী প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত, অথবা পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মাথায় প্রথমে এসেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জওহরলাল নেহরুর মাথায় প্রথম এসেছিল। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতের পার্লামেন্টে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা পেশ করেছিলেন। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু করা হয় এবং প্রধানত প্রাথমিক খাতের উন্নয়নে মনোনিবেশ করা হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি কয়েকটি পরিবর্তন সহ হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো কোন দেশের অধিবাসী? বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো কোন দেশের অধিবাসী বা নাগরিক ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, স্পেন দেশের। এবার আমরা দেখে নেব বিভিন্ন রাজ্যের কিছু উল্লেখযোগ্য চিত্রকলা। মধুবনী চিত্রকলা কোন রাজ্যের? বিহারের। পশ্চিমবঙ্গের কি রয়েছে? কালীঘাট পটচিত্র। শুধু পটচিত্র কি রয়েছে? উড়িষ্যার। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার একটি চিত্রকলা কি? কলমকারি। মহারাষ্ট্রের একটি বিখ্যাত চিত্রকলা কি? বার্লি। সিকিমের একটি বিখ্যাত চিত্রকলা থাংকা চিত্রকলা, এবং বিহারের আরেকটি চিত্রকলার নাম কি? সাঁওতাল চিত্রকলা। পরবর্তী প্রশ্ন, কোষের সমবিভাজনকে কি বিভাজন বলা হয়? কোষের সমবিভাজনকে কি বিভাজন বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মাইটোসিস বিভাজন বলা হয়। মাইটোসিস হলো কোষের নকলের একটি প্রক্রিয়া, যেখানে একটি কোষ দুটি জিনগতভাবে অভিন্ন কন্যা কোষে বিভক্ত হয়। মাইটোসিসের বিভিন্ন পর্যায়ে কোষের ক্রোমোজোমগুলি অনুলিপি করা হয় এবং তারপর কন্যা কোষের দুটি নতুন নিউক্লিয়াসের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? অ্যান্সারটি হয়ে যাবে 15 জন। তার মধ্যে 5 জন স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের সদর দপ্তর অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও।
ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।